একদিন পরও শেষ হয়নি জাকসুর ভোট গণনা, রাতেই হতে পারে ফল ঘোষণা, দায়িত্ব পালনের সময় শিক্ষিকার মৃত্যু। নিরাপদ ক্যাম্পাস সহ ৭ দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৯ শিক্ষার্থী তৃতীয় দিনের অনশনে, অসুস্থ হয়ে ৩ জন স্বাস্থ্যকেন্দ্রে। সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ 2 দস্যুকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড, জিম্মি থাকা 9 জেলে উদ্ধার। চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে প্রাইভেট কারের ধাক্কা, বাবা মেয়ে সহ 3 জন নিহত। এবং মৌলভীবাজারের বড়লেখায় 21 রোহিঙ্গাকে পুশিং করেছে ভারত, 6 মাসে বিভিন্ন সীমান্তে আটক 6 শতাধিক। স্বাগত সমগ্র বাংলাদেশ, আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। একদিন পরও শেষ হয়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ভোট গণনা। নির্বাচন কমিশন বলছে গণনা শেষ করে ফলাফল আসতে বিকেল গড়িয়ে রাত হতে পারে। এর আগে ভোট গ্রহণ শেষে বৃহস্পতিবার রাত 9:45 থেকে গণনা শুরু হয়। শুক্রবার দুপুর পর্যন্ত সময় নিয়েছিল নির্বাচন কমিশন, তবে ভোট গণনার সময় লাগছে বেশি। নির্বাচনে চূড়ান্ত ফল ঘোষণা করতে আরও সময় লাগবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বিতর্ক এড়াতে ওএমআর পদ্ধতির পরিবর্তে গণনা করা হচ্ছে হাতে। এ পর্যন্ত 21টি হল সংসদের মধ্যে অন্তত 18টিতে ভোট গণনা শেষ হয়েছে। এর আগে বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচনে 65 থেকে 70% ভোট পড়েছে বলে জানা গেছে। 2-1টি হলে সন্ধ্যা 7টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এদিকে অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জন করেছে ছাত্রদলের প্যানেল সহ 5টি প্যানেলের প্রার্থীরা। এই কাউন্টিংটা ম্যানুয়ালি হচ্ছে আসলে, তো সেই ক্ষেত্রে তো একটু টাইম লাগবেই। তো হচ্ছে তারা যে কাউন্টিং করতেছে সেটা আমরা ওপেনলি দেখতে পাচ্ছি। নির্বাচন আয়োজনে প্রশাসনের কিছু ত্রুটি দেখতে পেয়েছি, যেমন ব্যবস্থাপনাগত ত্রুটির কারণে কিছু দেরিতে নির্বাচন শুরু হয়েছে। প্রয়োজনে 2-3টা টিম এনে তারা ক্রস চেকের মাধ্যমে ক্যালিব্রেশন করে পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে দ্রুত সময়ের মাধ্যমে রেজাল্টগুলো পাবলিশ করতে পারত। এটি যদি ওএমআর প্রক্রিয়ার জায়গাটা থাকতো, সেই জায়গায় অনেক সহজ হয়ে যেত। আমরা প্রশাসনের প্রতি আরও দায়িত্বশীল আচরণ আশা করি। জাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজার রহমান মিলন। মিলন, এই মুহূর্তে ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি আপনি কেমন দেখছেন এবং ভোট গণনা শেষ হতে কত সময় লাগতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন? আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে, যেখানে ভোট গণনা চলছে। আমরা একটু আগে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন আমি সরাসরি দেখাই যে এখনো কিন্তু একটি বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে। সেখানে কিন্তু মানে কথা কাটাকাটি চলছে রিটার্নিং অফিসারদের মধ্যে এবং যারা ভোট গণনা করছেন তাদের মধ্যে কিন্তু একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যে একজন কিন্তু বলছেন, আমি তার বক্তব্য একটু শোনানোর চেষ্টা করবো আপনার। আমি এই মৃত্যুর বিচার চাই। মূলত এখানে যে জিনিসটি হয়েছে যে কিছুক্ষণ আগেই কিন্তু মৃত জান্নাতুল ফেরদৌস নামের যিনি পোলিং অফিসার মারা গেছেন, তার কিন্তু জানাজা সম্পন্ন হয়েছে। তো তার মৃত্যুর পরপরই কিন্তু এখানে ভোট গণনা, জানাজা নামাজের শেষ কিন্তু এখানে কিন্তু ভোট গণনার কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। তো স্বাভাবিকভাবেই সবাই ভোট গণনার কার্যক্রমে এসেছেন, কিন্তু এরই মধ্যে একজন নারী রিটার্নিং অফিসার কিন্তু তিনি তার ক্ষোভ ঝাড়েন এবং তিনি সরাসরি বললেন যে এখানে লাশের উপর দিয়ে আমরা ভোট গুনতে চাই না। যারা এরকম মানদাতা আমলে তাদেরকে ভোট গুনতে বসিয়েছে তাদের উপর তিনি ক্ষোভ ছেড়েছেন এবং তিনি বলছেন যে এরকম একটি লেন্দি প্রসেস এবং এরকম একটি হয়রানি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে যেতে হচ্ছে বা যেতে হবে তারা তো জানতেন না। তো এরকম একটি প্রেশারমূলক কাজকে তারা তার ন্যাক্কারজনক বলছেন। তো একটু আগে তিনি তার ক্ষোভ ছাড়লেন, সেই বিষয়টি আপনাদেরকে বলছিলাম। তো এই মুহূর্তে যদি আমি আবারও আপনাদেরকে বলি
যে এর আগে কিন্তু ওই জানাজার সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে তখন কিন্তু আমরা কিন্তু কথা বলেছি জাকসু নির্বাচনের সদস্য সচিব রাশেদুল আলমের সঙ্গে। তিনি কিন্তু বলেছেন যে আজ রাত 10টা নাগাদ হয়তোবা তারা এই জাকসুর ভোটের ফলাফল দিতে পারবেন। এবং এরই মধ্যে আমি যদি বলছি সবশেষ 18টি হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে, এখনো 3টি বাকি। এই 3টি হল সংসদের ভোট গণনা শেষ হলেই কিন্তু পরবর্তীতে যে কেন্দ্রীয় জাকসু সংসদের যে ভোট গণনা সেটি শুরু হবে এবং সেটি শেষ হওয়ার পরই চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে পারবে জাকসু নির্বাচন কমিশন। তো আমি যদি এখন পর্যন্ত আপনাদেরকে বলি যে সবশেষ এখন পর্যন্ত কোনো নতুন করে যে 3টি হল সংসদের ভোট গণনা বাকি ছিল এখনো কিন্তু সেটি কার্যক্রম শুরু হয়নি, কারণ এখানে কিন্তু একটি আমরা বিশৃঙ্খল পরিস্থিতি আমরা দেখতে পেলাম এবং সেখানে কিন্তু বেশ কয়েকজন নির্বাচন কর্মকর্তা তারা কিন্তু ক্ষোভ ঝেড়েছেন এবং তারা কিন্তু সরাসরি মাইক্রোফোন নিয়ে তারা বলছিলেন যে তারা লাশের উপর দিয়ে এভাবে তারা ভোট গুনতে পারবে না। তো সব ছিল আমার কাছে সবশেষ এই জাকসু নির্বাচনের সবশেষ পরিস্থিতি। জাকসু নির্বাচনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজার রহমান মিলন। রাত 10টার মধ্যে ফল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রাশেদুল আলম। তিনি জানান, ওএমআর স্ক্যানিংয়ের পরিবর্তে হাতে ভোট গণনার কারণে সময় বেশি লাগছে। এছাড়া জাকসু নির্বাচনে ভোট পড়েছে 68%। ইতোমধ্যে 18টি হলের ভোট গণনা শেষ হয়েছে বলেও জানান তিনি। নির্বাচনে প্রায় 70%, 68 পয়েন্ট সামথিং ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমরা প্রথম যে সিদ্ধান্তটি ছিল যে ব্যালট পেপারগুলো আমরা ইভ্যালুয়েশনটা করব স্ক্যানিংয়ের মাধ্যমে, কিন্তু পরবর্তীতে আমাদের প্রতিদ্বন্দ্বী যে প্রার্থীগণ আছেন তাদের আবেদনের প্রেক্ষিতে আমরা সেই ব্যালট পেপার ম্যানুয়ালি পরীক্ষা করে সেখান থেকে আমরা কিন্তু ডাটা কালেক্ট করছি। জাকসু নির্বাচনের দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে মারা গেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জান্নাতুল ফেরদৌস। সকাল 9টার দিকে সিনেটে ভোট গণনার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসকেরা জান্নাতুল ফেরদৌসকে মৃত ঘোষণা করেন। তিনি চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। জাকসু নির্বাচনে প্রীতিলতা হলে পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন জান্নাতুল ফেরদৌস। সেখানে তিনি অজ্ঞান হয়ে পড়েন বলে সহকর্মীরা জানান। ডাকসু নির্বাচনের মতো জাকসু নির্বাচনেও কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। সকালে কিশোরগঞ্জে নদী পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ভিসি এবং প্রক্টর জামাতিকরণের মাধ্যমে এই নির্বাচনকে কলুষিত করেছে উল্লেখ করে যুবদল সভাপতি বলেন, এই দুটি নির্বাচনের মাধ্যমে কলঙ্কিত অধ্যায় রচনা হয়েছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে শিবির শেখ হাসিনাকেও ছাড়িয়ে গেছে বলেও অভিযোগ করেন আব্দুল মোনায়েম মুন্না। ভিসি এবং প্রক্টর জামাতিকরণের মাধ্যমে এই পুরো নির্বাচনকে কলুষিত করেছে। 5 আগস্টের পরে বাংলাদেশের এই নির্বাচনে সারা বাংলাদেশের মানুষ তাকিয়েছিল। আমি মনে করি একটি কলঙ্কিত অধ্যায় রচনা করেছে। গতকালকে জাকসুতেও তারা একই কাজ করার চেষ্টা করেছে। ছাত্রদল নির্বাচন বর্জন করেছে। যারা বিশ্বাস করে আওয়ামী লীগ জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হবে না, ডাকসু নির্বাচন তাদের সেই বিশ্বাস ভুল প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সকালে বরিশাল প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। গণ অভ্যুত্থানকে যেভাবে আওয়ামী লীগ বুঝতে পারছে না, ডাকসু নির্বাচনকেও বিএনপি সহ অনেক বুদ্ধিজীবী বাম বলয়ের লোকরা বুঝতে পারছে না বলেও উল্লেখ করেন তিনি। ডাকসু নির্বাচনকে ইসলামপন্থীদের ও জঙ্গিবাদ মৌলবাদের উত্থান হিসেবে প্রমাণের চেষ্টা চলছে জানিয়ে আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ডাকসু নির্বাচন আগামী দিনের রাজনীতির জন্য। এটাকেই ভিত্তি করে আগামী দিনের নির্বাচন স্থানীয় নির্বাচন হবে। টোটাল ডাকসু নির্বাচনটা কিন্তু আগামী দিনের রাজনীতির একটা নির্বাচনী গ্রামার আমাদের হাতে তুলে দিয়েছে। আমরা কেউই যেন এটা 91, 96, 2001-এর ম্যাট্রিক্স দিয়ে এটাকে না মাপলে সবাই ভুল করব। এটাই একটা নতুন ম্যাট্রিক্স আগামী দিনের রাজনীতির। এটাই ভিত্তি করে আগামী দিনের প্রত্যেকটা জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন হবে।
রাজনৈতিক মতবিরোধ থাকলেও আগামী 15ই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরা শ্রীপুরের মাঝাইল রেললাইন প্রকল্প পরিদর্শন শেষে একথা বলেন তিনি। ডাকসু নির্বাচনের মতো জাতীয় নির্বাচনও শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হবে বলে উল্লেখ করেন তিনি। এ সময় তিনি বলেন, এটি সরকারের অঙ্গীকার, মানুষ উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোট দেবে, নির্বাচন বানচালের কোনো সুযোগ থাকবে না। এ সময় জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পরই এ সরকারের আমলেই তা বাস্তবায়নের চেষ্টা করা হবে। এছাড়া দুর্গাপূজা ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা দেয়া হবে বলেও জানান শফিকুল আলম। পলিটিক্যাল পার্টির মধ্যে ভিন্ন মত থাকবেই, কিন্তু ইলেকশন, আমরা আবারও বলছি, ইলেকশন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে। ডাকসু ইলেকশনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ইলেকশন ছিল, এবং এটার যদি আপনি দেখেন একটা শান্তি শৃঙ্খলা পুরোপুরি ছিল। কোনো একটা ঘটনা নেই। এখন রেজাল্টে কে জিতেছেন বা কে হেরেছেন সেই বিষয়ে এটা আমাদের বিষয়। আমরা সেভাবেই আশাবাদী যে আগামী যে আমাদের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে ইলেকশন আসছে, সেই ইলেকশন ফ্রি, ফেয়ার, পিসফুল এবং ফেস্টিভ হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলার ঘটনায় প্রক্টরিয়াল বডির পদত্যাগ সহ 7 দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচির তৃতীয় দিনে 3 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাদের বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। অনশনরত বাংলা বিভাগের শিক্ষার্থী ওমর সমুদ্র জানান, 9 জনের মধ্যে ধ্রুব বড়ুয়া, সুমাইয়া শিকদার ও সুদর্শন চাকমাকে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এছাড়া অন্যদের শারীরিক অবস্থাও ভালো নয়। এদিকে দাবি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বলেও জানান তিনি। প্রক্টর কার্যালয়ের সামনে বুধবার দুপুর থেকে অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ ব্যানারে এই কর্মসূচি শুরু করেন তারা। সুন্দরবনে অভিযান চালিয়ে বনদস্যু রাঙ্গা বাহিনীর 2 সদস্যকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। উদ্ধার করা হয় দস্যুদের হাতে জিম্মি থাকা 9 জেলেকে। ভোরে সুন্দরবনের আদাছগি এলাকায় অভিযান চালিয়ে 2 দস্যুকে গ্রেপ্তার করে কোস্টগার্ড। মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট তানভীর উদ্দিন বলেন, গত 3 সেপ্টেম্বর বনের ভেতরে মাছ শিকারে যান 9 জেলে। বনদস্যু রাঙ্গা বাহিনীর সদস্যরা তাদের জিম্মি করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা সুন্দরবনে অভিযান চালিয়ে নাসির মোল্লা ও মিন্টু সর্দার নামে 2 জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে 2টি 1নলা বন্দুক, গুলি, দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। মাছ ও কাঁকড়া ধরার উদ্দেশ্যে সুন্দরবনে গমন করলে গতকাল রাতে রাঙ্গা বাহিনী তাদের আটক করে এবং মুক্তিপণ দাবি করে। উদ্ধারকৃত জেলেরা সকলেই খুলনা জেলার দাকব থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ডাকাত সহযোগী নাসির মোল্লা এবং মিন্টু সর্দার বাগেরহাট এবং খুলনা জেলার বাসিন্দা। চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় বাবা মেয়ে সহ 3 জন নিহত হয়েছেন। আহত একজন হাসপাতালে ভর্তি। সকাল 8:45টার দিকে জোরারগঞ্জ দুর্গাপুর ঠাকুরদিঘি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই এলাকায় কাভার্ড ভ্যানটি দাঁড়িয়েছিল। ঢাকা থেকে চট্টগ্রামগামী প্রাইভেট কারটি সেখানে পৌঁছে কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন গোলাম সারোয়ার ও তার 4 বছরের মেয়ে মুস্কান। দুর্ঘটনায় আহত 2 জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সারোয়ারের সহকর্মী সাগর নামের আরও এক ব্যক্তি। কাভার ভ্যান পার্কিং করার রাস্তা সাইডে ছিল, এই পিছনে যায় এরে মারা দিছে। ঢাকা চাকরি করতো, কি চাকরি করতো এটা আমরা জানি না। তো মাঝে মাঝে চট্টগ্রামতে জিনিস আইসা নেওয়া, ফার্নিচারের কিছু জিনিসপত্র মালিকা ফাটাইলে নিয়ে যাইতো। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ রায়পুরের 40 কিলোমিটার সড়কে 1 মাসের মধ্যে দুর্ঘটনায় মারা গেছেন 25 জন, আর 3 বছরে মারা গেছেন 260 জন। আহত হয়েছেন 500-র বেশি মানুষ। স্থানীয়দের অভিযোগ, ট্রাফিক আইন না মানা, সড়কের বেহাল দশা ও যানবাহনের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের দাবি, সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন তারা। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের সড়কের পাশ দিয়ে বয়ে গেছে রহমত আলী খাল। 6 সেপ্টেম্বর কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে মারা যান 5 জন। আর 6 আগস্ট নোয়াখালীর বেগমগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একই খালে পড়ে আরেকটি মাইক্রোবাস। এতে মারা যান একই পরিবারের 7 জন।
পুলিশের তথ্য মতে 2022 সালের আগস্ট থেকে 2025 সালের 6 সেপ্টেম্বর পর্যন্ত চন্দ্রগঞ্জ থেকে রায়পুর পর্যন্ত 200 সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 260 জন, আহত হয়েছেন অন্তত 500। স্থানীয়দের অভিযোগ 40 কিলোমিটার এই সড়কের অবস্থা একেবারে নাজুক। সংকুচিত সড়কটিতে যানবাহনগুলো বেপরোয়া গতির কারণে ঘটছে দুর্ঘটনা। দুই পাশের গাছ কেটে ফেলায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ছে বিভিন্ন যানবাহন। প্রশস্তকরণ দরকার এবং রায়পুর থেকে চৌমুহনী পর্যন্ত 4 লেন দ্রুত করা উচিত। মিনিটে 50 টাকা জরিমানা দিতে হয়, তখন সে যখন দেখে যে প্রতি মিনিটে তার 50 টাকা জরিমানা দিতে হয়, তখন সে আর সামনে কি আছে এটা দেখে না। রোডের মধ্যে রোড এখানে একটা ঘুরে দুর্বল, ভাঙাচুরা। প্রশাসন বলছে সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হলেও চালক, পথচারী ও সাধারণ মানুষকে সচেতন হতে হবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা যাতে এই অঞ্চলের এই রাস্তাটিকে আমরা সব ধরনের দুর্ঘটনা এবং সব ধরনের যানবাহন বা জীবনের ক্ষতির আওতামুক্ত রাখতে পারি। পুলিশকেও প্রয়োজনীয় আইনানুগ নির্দেশনা দেওয়া হয়েছে যেন ফিটনেসবিহীন গাড়ি সড়কে বা মহাসড়কে চলাচল করতে না পারে। আমরা বিশ্বাস করি যদি এগুলো বাস্তবায়িত হয় যথাযথভাবে, তাহলে সড়ক মহাসড়কে দুর্ঘটনার হার অনেকাংশেই হ্রাস করা সম্ভব। এদিকে দুর্ঘটনা প্রতিরোধে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান সহ নানা কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আলোচনাতে লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, এই সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? আসলে আমরা দেখেছি যে গত 1 মাসে লক্ষ্মীপুরের যেই চন্দ্রগঞ্জের যে সড়ক রয়েছে সেখানে 2টি ঘটনায় কিন্তু 12 জন মারা গেছে। তো অর্থাৎ এই 12 জন সহ মারা গেছে সড়কে 25 জন 1 মাসে, এমনটা আমরা দেখেছি। এর বাইরে আমরা গত 3 বছরে যদি আমরা পুলিশ, ফায়ার সার্ভিস, হাসপাতাল এবং হাইওয়ে পুলিশের যে তথ্য অনুযায়ী যেটা আমরা পেয়েছি, সেখানে প্রায় 260 জনের মতো যে মানুষ তারা প্রাণ হারিয়েছেন। এর মধ্যে 500-র বেশি তারা আক্রান্ত হয়েছেন, এমনকি যে বিভিন্ন সংস্থা থেকে আমরা যে তথ্য এমনকি পেয়েছি। এর বাইরে কিন্তু আমরা দেখেছি অহরহ সড়ক দুর্ঘটনা ঘটার যে নেপথ্য কারণ রয়েছে সেটি হলো সড়কের বেহাল অবস্থা। অর্থাৎ চন্দ্রগঞ্জ থেকে রায়পুরের যে 40 কিলোমিটার এলাকা রয়েছে সেখানে সড়কের বেহাল অবস্থার কারণে মূলত যে যানবাহন সেখানে প্রায় দুর্ঘটনার শিকার হয়। এর মধ্যে আরেকটি রয়েছে অদক্ষ চালক এবং ফিটনেসবিহীন যে পরিবহনগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল করার কারণেও কিন্তু মূলত দুর্ঘটনা হয়, এমনকি বিএসপির পক্ষ থেকে বলা হয়েছে। তবে আমরা এই বিষয়ে কথা বলেছি এখানকার পুলিশ সুপার আক্তার হোসেন এবং জেলা প্রশাসক যিনি রয়েছেন যে রাজীব কুমার সরকার, তারা ইতিমধ্যে বলেছেন তারা সড়কের শৃঙ্খলা ফিরাতে তারা বিভিন্ন ধরনের যে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিন তারা বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে, তল্লাশি চালানো হয়েছে। যে ধরনের ফিটনেসবিহীন পরিবহন রয়েছে সেগুলোর বিরুদ্ধে তারা যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে, জরিমানা করা হচ্ছে। অর্থাৎ তারা প্রতিনিয়ত এই ধরনের উদ্যোগের কথা বলছেন। এর বাইরে আমরা দেখেছি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে বা সাধারণ মানুষ রয়েছে, তারা ইতিমধ্যে বেশ কয়েকবার সড়ক জনপথ থেকে শুরু করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু করে বিভিন্ন স্থানে তারা সড়ক অবরোধ, বিক্ষোভ, মানববন্ধন করেছে। এই সড়ক যে শৃঙ্খলা ফেরানোর জন্য এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য এই ধরনের উদ্যোগ নিয়েছে এখানকার স্থানীয় এলাকাবাসী। তবে তাদের যেটি বক্তব্য সেটি যদি দ্রুত এই ধরনের ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তার সামনে আরো কঠোর ব্যবস্থা নেবেন, এমনকি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়েছে। তবে জেলা প্রশাসক পুলিশ যেটি বলছেন তারা প্রত্যেকটি সড়কে তারা ইতিমধ্যে তারা ব্যবস্থা নিয়েছেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। ফিটনেসবিহীন কোনো পরিবহন যেন চলতে না পারে সে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলছেন এখানকার যে প্রশাসন। তবে এখানকার এলাকাবাসীর অভিযোগ যে বেপরোয়া গতি এবং অদক্ষ চালকের কারণে এই দুর্ঘটনা ঘটে, দ্রুত ব্যবস্থা না নিলে সামনে আরো দুর্ঘটনা বাড়বে এমনকি তারা আশঙ্কা করছেন। এই কারণে তারা কিন্তু উদ্যোগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন বলে তারা দাবি করেছেন। তা আসলে এই সড়ক দুর্ঘটনা নিয়ে এসেছিল আমার কাছে সর্বশেষ তথ্য। লক্ষ্মীপুর থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন। মৌলভীবাজারে বড়লেখা সীমান্ত দিয়ে 21 জন রোহিঙ্গাকে পুশিন করেছে বিএসএফ। বৃহস্পতিবার মধ্যরাতে তাদের ঠেলে পাঠানো হয়। বড়লেখা উপজেলা উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমেদ জানান, রাতে তাদের ঠেলে পাঠায় বিএসএফ। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বিজিবিকে খবর দেয়। বিজিবি তাদের আটক করে স্থানীয় শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে নিয়ে যায়। আটককৃতদের মধ্যে 12 জন শিশু, 4 জন নারী, 4 জন পুরুষ রয়েছেন। পরে জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা বলে পরিচয় দেয় তারা।
এ নিয়ে গত 6 মাসে পুশিন করা 6 শতাধিক ব্যক্তিকে জেলার বিভিন্ন সীমান্ত থেকে আটক করেছে বিজিবি। সরবরাহ বাড়তে থাকায় গত সপ্তাহের তুলনায় দেশের বিভিন্ন জেলায় কমেছে সবজির দাম, তবে বেড়েছে সোনালী ও ব্রয়লার মুরগির দাম। চট্টগ্রামে ডজনে 5 টাকা কমে ডিম বিক্রি হচ্ছে 130 টাকায়। কেজিতে 20 টাকা বেড়ে বর্তমানে ব্রয়লার মুরগির দাম 180 টাকা। কেজিতে 20 টাকা বেড়ে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 350 টাকায়। বাজারে সরবরাহ ভালো, তাই কমেছে সবজির দাম। রাজশাহীর কাঁচা বাজারে কমেছে পেঁয়াজ ও কাঁচামরিচের দাম। ব্রয়লার মুরগির দাম বাড়লেও কমেছে ডিমের দাম। সিলেটে পটল 80 টাকায়, ঝিঙা বিক্রি হচ্ছে 70 টাকা থেকে 80 টাকা কেজিতে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকায়। খুলনায় গত সপ্তাহের চেয়ে কেজিতে 5 থেকে 10 টাকা কমে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। বরিশালে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ব্রয়লার ও লেয়ার মুরগির দাম। সিম, ফুলকপি, মূলা এগুলো আমদানি হচ্ছে, আস্তে এখন দাম আস্তে আস্তে কম। শীতকালীন সবজি এখনো বের হয় নাই, শীতকালীন সবজি আসলে দাম বাজারে বের হবে, দামও অনেক কমে যাবে। তারপরেও মোটামুটি বিভিন্ন দাবি আদায়ে বরিশালে 2 মাসে অন্তত 20 দিন সড়ক মহাসড়ক অবরোধ করেছে বিভিন্ন পক্ষ। ফলে একদিকে যেমন বাড়ছে জনদুর্ভোগ, তেমনি বাড়ছে অর্থনৈতিক ক্ষতির পরিমাণও। পরিস্থিতি সামলাতে বিক্ষুব্ধ বিভিন্ন পক্ষের সমন্বয় নিশ্চিতের তাগিদ ভুক্তভোগীদের। 2রা আগস্ট থেকে টানা 6 দিন ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করা হয় স্বাস্থ্য খাতের আন্দোলন নিয়ে। 3 দাবিতে 25 আগস্ট থেকে 5 দিন বরিশাল ভোলা মহাসড়ক অবরোধ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে 22 জুলাই এইচএসসি পরীক্ষা পেছানোর প্রতিবাদে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করা হয়। মহাসড়ক অবরোধকে হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ ভুক্তভোগীদের। তারা বলছেন, মানুষকে জিম্মি করা হলেও সহজে টনক নড়ে না সংশ্লিষ্টদের। এমন দুর্ভোগ ও অনিশ্চয়তায় অতিষ্ঠ সাধারণ মানুষ। অফিসিয়াল কাজে আমাদের ব্যাঘাত ঘটে। আমাদের অনেক আছে রুগী নিয়ে যে আমার ঢাকা যেতে হয়, সেখানে অ্যাম্বুলেন্স পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। জ্যামের ভিতরে মনে করেন 2-3 ঘন্টা বসে থাকা লাগে, তাতে মনে করেন তেল খরচ হয়, মানুষের হয়রানি হয়। মহাসড়ক অবরোধে প্রতিদিন পরিবহন খাতে গড়ে 40 থেকে 50 লাখ টাকার ক্ষতি হয়। ব্যবসায়ীরা বলছেন, অবরোধের বিরূপ প্রভাব পড়ছে অর্থনীতিতে। যত সমস্যা সারা দেশে সবই রাস্তার উপরে আসে, বুঝছেন। এই সমস্যাটা হয় মানে শুধু আমাদের খালি যে আর্থিক ক্ষতি সেটা না, কিন্তু মানুষের ভোগান্তিতে হয়। আন্দোলনকারী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আলোচনায় দাবি পূরণ না হয় সংকট বাড়ে, বলছেন বিশিষ্টজনরা। এই দাবিনামাগুলো সুনির্দিষ্ট কর্তৃপক্ষ সেগুলো যথেষ্ট গুরুত্ব সহকারে সেগুলো বিবেচনা করা দরকার। এছাড়া আসলে সড়ক অবরোধের মতো দাবি আদায়ের ক্ষেত্রে যে পদ্ধতি এখন বেছে নিচ্ছে সেটি থেকে শিফট হওয়ার কোনো সুযোগ নেই। জনদুর্ভোগ কমাতে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের বিকল্প নেই, বলছে পুলিশ। আমাদের প্রত্যেকেরই এটা বোঝা উচিত যে আন্দোলন ঠিক আছে, কিন্তু রাস্তা অবরোধের মতো এই পদক্ষেপগুলো আসলে জনগণের জন্য খুবই হয়রানি। এগুলো আমাদের অবশ্যই ফেস করতে হয়, বাট সেগুলো আমরা খুব ট্যাক্টফুলি হ্যান্ডেল করি। পদ্মা সেতু নির্মাণের পর দক্ষিণাঞ্চলের সড়ক ব্যবহার বেড়েছে কয়েক গুণ। এই পরিস্থিতিতে সড়ক অবরোধের জেরে ভোগান্তিও বেড়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নওগাঁর রানীনগরে পারোইল উচ্চ বিদ্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহিদ হাসার ফকিরের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার দুপুরে পারোইল ইউপি চেয়ারম্যান জাহিদ ফকির তার সহযোগীদের নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেন। এ সময় বিদ্যালয়ের একটি দোকান ঘরসহ কয়েকটি স্থাপনায় ভাঙচুর চালায়। পরে স্থানীয় লোকজন ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা এগিয়ে এলে পালিয়ে যায় তারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র সাহার অভিযোগ, 2 লাখ টাকা চাঁদা না দেওয়ার ভাঙচুর করা হয়েছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান জাহিদ ফকির। সুপার তিনি বিলাল সাহেব উনিও ছিল ওখানে ঘটনাস্থলে। ঘটনার সঙ্গে আমি কোনো সম্পৃক্ততা নাই। কে বা কাহারা কি অবস্থা, এটা শত্রুতামূলক কি করছে এটা আসলে আমি জানি না। নবনির্মিত দোকানঘর ভাঙচুর এবং একটা মসজিদ ওয়াক্তাখানা সেটাও আঘাত করেছে। উনি আমাকে বিগত কিছুদিন ধরে 2 লক্ষ টাকা চাঁদা দিতে হবে বলে দাবি করে। আমি পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধ ট্রলিং বোট সহ 14 জেলেকে আটক করেছে যৌথ বাহিনী। আলিপুর মহিপুর মৎস্য বন্দর সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কোস্টগার্ডের সঙ্গে অভিযানে যায় মৎস্য অধিদপ্তর ও নৌপুলিশ। এ সময় ওই এলাকা থেকে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট সহ 14 জন জেলেকে আটক করা হয়। আটক জেলেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা 3 কোটি টাকার মালামাল জব্দ করেছে বিজিবি। দুপুরে সিলেটে এক সংবাদ সম্মেলনে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার থেকে শুক্রবার ভোর পর্যন্ত গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালানো হয়। জব্দ করা ভারতীয় পণ্যের মধ্যে কসমেটিক্স ও চকলেট বেশি। এসব পণ্যের বাজার মূল্য 3 কোটি 23 লক্ষ টাকা। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানান 48 বিজিবির উপ অধিনায়ক মেজর নুরুল হুদা। গত 24 ঘন্টায় 48 বিজিবি তার সীমান্তবর্তী এলাকায় সর্বমোট 3 কোটি 23 লক্ষ টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য, সিলেটের হরিপুরে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি টাস্ক ফোর্স করে প্রায় 3 কোটি টাকার অবৈধ মালামাল আমরা জব্দ করতে সক্ষম হয়েছি। লক্ষ্মীপুরের রামগঞ্জের কাঞ্চনপুর এলাকায় জামায়াতের ওয়ার্ড আমির সানোয়ার হোসেন হত্যা মামলার প্রধান অভিযুক্ত কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কামাল হোসেন জামায়াত নেতা সনার হোসেনের চাচা। এ নিয়ে মোট 5 জনকে গ্রেপ্তার করা হলো। 6 সেপ্টেম্বর জমি নিয়ে বিরোধের জেরে কামালের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন সানোয়ার। এ ঘটনায় 5 জনকে আসামি করে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী আরজিনা আক্তার। কিশোরগঞ্জের হাওরগুলোতে দিন দিন কমছে মাছ আহরণ। পর্যাপ্ত মাছ না পাওয়ার প্রভাব পড়েছে স্থানীয় বাজারে। বেচাকেনা নেমেছে অর্ধেকে। মৎস্য বিভাগ বলছে, জলবায়ু পরিবর্তন ও কৃষি জমিতে কীটনাশক ব্যবহার সহ নানা কারণে কমছে মাছের উৎপাদন। কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওর পাড়ে বালিখোলা মাছের বাজার। জেলার হাওর ছাড়াও সুনামগঞ্জ, নেত্রকোনা থেকে প্রতিদিন মাছ নিয়ে আসেন জেলেরা। মৎস্য বিভাগের তথ্য বলছে, হাওরের মিঠা পানিতে প্রাকৃতিক উৎস থেকে 260 প্রজাতির মাছ পাওয়া যেত। তবে বর্তমানে বাজারে আসছে 20 থেকে 30 প্রজাতির মাছ। বাকিগুলো বিলুপ্তির পথে। আগে 100-150 জাতের মাছ আইতো, এখন 20-30 জাতের মাছ আইয়ে হাওরে এখন এই যে জেলেরা মাছ ধরে, তো মাছ খুব কম মারা পড়ে। কিছুদিন ধরে একবারে মাছ কম, সেই মাছে আমরা পুষে না, আমরা যে রুজি করি রুজি হয় না। আধা নৌকা মাছ মারতেছে, অন্ত মাছ নাই, মাছ ওই বগত পানির তো নাই। হাওরে মাছ উৎপাদন কমে যাওয়ায় প্রভাব পড়েছে ঐতিহ্যবাহী এ বাজারে, জানান ব্যবসায়ীরা। আগে প্রতিদিনে প্রায় 1 কোটি টাকার মাছ আসতো, কিন্তু এখন মাছ নাই। অর্ধেকের চেয়ে নিচে নামে জায়গা, জেলেরা মাছ পায় না। এই আপনার নৌকার তলাত করে কিছু মাছ আনে। হাওরের তলদেশে বালু জমাট, আশেপাশের জমিতে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারকে দায়ী করছে মৎস্য বিভাগ। নিষিদ্ধ জাল ব্যবহার ও শুকনো মৌসুমে সেচের নামে মাছ নিধনও বড় কারণ। বালি জমে তলদেশ উঁচু হয়ে যাচ্ছে, যার ফলে মাছের প্রজনন ক্ষেত্র, বিচরণ ক্ষেত্র, লালন ক্ষেত্র সবগুলো কোনো কোনো ক্ষেত্রে ধ্বংস হয়ে যাচ্ছে। কৃষি জমিতে বছরের পর বছর অনিয়ন্ত্রিত মাত্রায় আমাদের কীটনাশক ব্যবহার করা হচ্ছে, এগুলি অনেক বিষাক্ত। জেলায় হাওর থেকে বছরে 61,760 মেট্রিক টন মাছ পাওয়া যায়। এছাড়াও স্থানীয় বিভিন্ন পুকুরগুলোতে চাষ হয় 33,870 মেট্রিক টন মাছ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খাগড়াছড়িতে তারুণ্যের তুলিতে পাহাড় ও প্রকৃতি শিরোনামে আর্ট ক্যাম্প শুরু হয়েছে। সকালে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের গ্যালারিতে আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। আগামী 2 দিন শিল্পীরা রং তুলিতে পাহাড়, বন, প্রকৃতি, জীবনধারা, ঐতিহ্য, পরিবেশ সহ বিভিন্ন বিষয়ে চিত্রাঙ্কন করবেন। পরে শিল্পীদের আঁকা ছবিতে প্রদর্শনী আয়োজন করা হবে। এই ধরনের আর্ট ক্যাম্পের মাধ্যমে তরুণ শিল্পীদের অনুপ্রাণিত করার পাশাপাশি পাহাড়ের রূপ বৈচিত্র্য মানুষের কাছে পৌঁছাবে বলে মনে করে আয়োজকরা। তুলিতে পাহাড় ও প্রকৃতি উৎসাহ জাগিয়ে তোলার জন্য আজকে ইনস্টিটিউট পরিচালক আর উপস্থিত আছেন আমাদের মন্ত্রণালয়। নানা কর্মসূচিতে পালিত হচ্ছে অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা বাউল সম্রাট শাহ আব্দুল করিমের মৃত্যুবার্ষিকী। বাউল সম্রাটের 16তম প্রয়াণ দিবসে তার নিজ বাড়ি উজানধলে মিলাদ মাহফিল এবং শিল্পকলা একাডেমির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ভক্তদের অভিযোগ, অনেকেই বাউল আব্দুল করিমের গানের সুর বিকৃত করে গাইছেন।
দারিদ্র্যসহ হাজারো প্রতিকূলতার মধ্যে বড় হলেও ছোটবেলা থেকেই সঙ্গীতের সাধনা শুরু করেন বাউল শাহ আব্দুল করিম। ভাটি অঞ্চলের মানুষের প্রেম ভালোবাসা ছাড়াও তার গানে রয়েছে অন্যায়, অবিচার, কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ের কথা। শরীয়ত, মারফতি, নবুয়াত সহ সব ধরনের বাউল গান এবং অন্যান্য ধারার গানের চর্চাও করেছেন বাউল শাহ আব্দুল করিম। কিশোর বয়স থেকেই গান লেখা শুরু করেন এই সাধক। গানে গানে বলেছেন মানুষের দুঃখ দুর্দশার কথা। ভক্তদের অভিযোগ, সুর বিকৃত করে তার গান গাইছেন অনেকেই। ওস্তাদ এবং মুর্শিদ শাহ আব্দুল করিম উনি মানুষকে নিয়ে গান বলছেন। কষ্ট পায় যখন ওনারই গান অনেকে বিকৃত সুরে গান করেন এবং এই ঘটনা কিন্তু প্রতিনিয়ত ঘটছে। শাহ আব্দুল করিমের জন্ম মৃত্যুবার্ষিকী প্রতি বছর নিজ উদ্যোগে পালন করে পরিবার। তার স্মরণে সঙ্গীত একাডেমি নির্মাণের দাবি জানান তারা। একাডেমি হইতো তাহলে এটা গবেষণা কেন্দ্র হইতো। শাহ আব্দুল করিমের জীবিত শিষ্যভক্ত যারা আছে বা আমি আছি, এই গানগুলা গবেষণার জন্য একটা গবেষণা কেন্দ্রের দরকার। বাউল সম্রাটের গানগুলো সংগ্রহের উদ্যোগ নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। 108টি গান বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংরক্ষণ করতে পেরেছিল। আর পরবর্তী গানগুলো সংরক্ষণের জন্য আমাদের আব্দুল করিমের ওনার যে ছেলে আছেন শানুর জালাল, উনি একটি প্রস্তাব করেছিলেন। সেই প্রস্তাবের আলোকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সিদ্ধান্ত নেবে যে সেটি কী রূপে সংরক্ষণ করা হবে। 2009 সালের 12 সেপ্টেম্বর মারা যান 21 পদকপ্রাপ্ত বাউল সম্রাট শাহ আব্দুল করিম। নইলে মানুষ মিলে না রে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।